কি বলবেন? শনিবার বিরাট করে বড় ঠাকুরের পুজো হচ্ছে আগরপাড়ায়। আপনাদের সবাইকে নিমন্ত্রণ। শনিবারেই আমরা শনি কাটিয়ে দেবো। অভয়া বলিনি মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড। যে ওই মাননীয় মুখ্যমন্ত্রী বলে গিয়েছিলেন না, ওই যে অভয়াকাণ্ডের কি তদন্ত আর কি সমস্ত হবে, তবে তো তাতে একটা এফআইআর করে তারপরে তার ভিত্তিতেই বোধহয় অ্যারেস্ট করা হয়েছে। যতক্ষণ এই এফআইআরটা আগেও একবার করা হয়েছিল, আপনারা নিশ্চয়ই জানেন, শিয়ালদা কোর্টে, সেখান থেকে খারিজ হয়েছে, আবার নতুন করে এফআইআর হয়েছে। এবার যা প্রসিডিওর সেই হিসাবে চলুক, আমরা আমাদের প্রসিডিওর মতন চলব। আরজি করের অভয়া এবং ধর্ষণ খুন মামলা, আপনারা জানেন যে তার দেহটাকে কিভাবে দ্রুত দাহ করা হয়েছিল। একজন কর্মরত চিকিৎসক তিনি হাসপাতালে আরজি করে চলতে থাকা বিভিন্ন দুর্নীতির খবর জেনে ফেলায় তাকে নৃশংসভাবে ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে এবং সেই মৃতদেহটাকে দ্রুত যাতে দ্বিতীয়বার ময়নাতদন্ত না করতে পারে সেই জন্য কিন্তু তার মৃতদেহটাকে দ্রুত দাহ করে ফেলেছেন। যে অভিযোগে আজকে গ্রেপ্তার হলেন পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। ওনার সঙ্গে ছিলেন পানিহাটি পুরসভার প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দে ওরফে শঙ্কু এবং আরেকজন ছিলেন যিনি একসময় সিপিএমের কাউন্সিলর ছিলেন, পরে নিজের সম্পদ রক্ষায় তিনি তৃণমূলের যুব নেতা হয়েছিলেন, সঞ্জীব মুখার্জি। যে মূল এই কেসের যিনি মাস্টার মাইন্ড এই মৃতদেহ দ্রুত লোপাট করার, সেই মাস্টার মাইন্ড কিন্তু পুলিশের জালে ধরা পড়েছেন। মুখ্যমন্ত্রী এসেছিলেন, আপনারা জানেন যে অভয়ার মৃত্যুর 2 বছর পূর্তির যে স্মরণ সভা, সেই স্মরণ সভায় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসেছিলেন। তিনি এসে বলেছিলেন যে যেভাবে তার মৃতদেহকে দ্রুত লোপাট করা হয়েছে, যেভাবে তার মৃতদেহকে দ্রুত পুড়িয়ে দিয়ে প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছে, দ্বিতীয়বার তার ময়নাতদন্ত যাতে না করা যায় সেই জন্য যে ভূমিকা নিয়েছিলেন নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জি, যা এখন আপনারা সকলেই জেনে গেছেন, তবু আরেকবার আপনাদের কাছে আমরা তুলে ধরছি সেই ঘটনা। আমরা তো শুনলাম যে ওই মাননীয় মুখ্যমন্ত্রী বলে গিয়েছিলেন না, ওই যে অভয়াকাণ্ডের কি তদন্ত আর কি সমস্ত হবে, তবে তো তাতে একটা এফআইআর করে তারপরে তার ভিত্তিতেই বোধহয় অ্যারেস্ট করা হয়েছে। যতটা শুনেছি আপনাদের মাধ্যমেই আমরা শুনেছি, আমরা তো আর সঠিক কিছু এখনো জানি না। না, ওইখানেই ওইটা, আর আগের 2খানা মামলা ছিল। ওই একটা কি লটারির মামলা ছিল, আর একটা কোন একটা ওই বিল্ডিং এর কি ডেমোলিশনের কি একটা মামলা ছিল, ওরমই 2টো মামলা ছিল। বাড়িতে অনেকদিন ধরেই ছিলেন না, আমার ভাই তো গ্রেপ্তার হয়েছিলেন এবং ভাইকে গ্রেপ্তার করার পর ওই বিভিন্ন অপমান সূচক যে জিনিসগুলো হয় সেগুলো ছেলের প্রতি বাপের তো একটা থাকতেই পারে, সেই একটা মানে দুঃখে বলুন কষ্টেই বলুন অনেকদিন ধরেই বাড়ি চলে গেছে বাইরে। আমার বাবা বাইরে চলে গিয়েছিলেন, ভাই গ্রেপ্তারি হওয়ার পরে মানে আমি জানতাম না কোথায় ছিল। আমাকে বহুবার জিজ্ঞেস করা হয়েছে, আমাদের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন উনি। আমরা যেটা দেখলাম ওই পালাশোর থেকে মনে হয় একটা জায়গায় কোনো মন্দিরে বা কোথাও একটা ছিলেন, ওই পালাশোর থেকেই। গ্রেপ্তার হওয়ার পরে একটা কথা শোনা যাচ্ছে যে যেই হোটেল থেকে আপনার বাবা অর্থাৎ প্রাক্তন বিধায়ক গ্রেপ্তার হয়েছে সেটি নাকি তার হোটেল বলে জানা যাচ্ছে। আমার বাবার হোটেল? সর্বৈব মিথ্যা কথা। আমার বাবার কোনো হোটেল, কোনো সম্পত্তি নেই, এটা আমার ঠাকুমার বাড়ি, এটাই আছে। আমার বাবার কোনো দোষ নেই, নির্দোষ একটা লোককে, 80 বছরের একটা লোককে এইভাবে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার করে আজকের লোকটার এই
53 বছরের রাজনৈতিক জীবনের এটা পরিণতি হলো। ঠিক আছে, এরকম আমাদের তো হতেই পারে, তবে আইনের পথে চলবে। আমরাও আশাবাদী যে আমরা আমার আপনারা কি বাবাকে আইনের দ্বারস্থ হচ্ছে? নিশ্চয়ই তিলোত্তমার কেসে মানে আরজি করের থেকে আরম্ভ করে দেহ সরকার পর্যন্ত সমস্ত তদন্তই সিবিআই করেছে, বহুবার করেছে। আমার বাবাকে যতবার ডেকেছে ততবার উনি গেছেন, ততবার তাদের নির্দেশ মতো সমস্ত নথি তার কাছে যেটুকুনি তার ফোন কল সমস্ত করা হয়েছে, তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেছে। তারা যদি এতদিন মনে করতো তাহলে নিশ্চয়ই তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিত, গ্রেফতার করতো বা কোনো অভিযোগ করতো, কিন্তু তারা সেটা করেনি। আর আজকে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী এসে উনি বলেছেন যে তদন্ত করা হোক, কিছু করা হোক, কোনো তদন্তই কিছু না, উনি বলে গেছেন অ্যারেস্ট করতে হবে, তো করেছে। মুখ্যমন্ত্রী তো এখানে নির্দেশ দিয়ে গেছিলেন যে আমি সিপি কে দায়িত্ব দিয়ে যাচ্ছি, এদের বিরুদ্ধে তদন্ত করা হোক। তারপরেই তো একটা এফআইআর বোধ হয় দায়ের করা হয়, তার ভিত্তিতেই বোধ হয় আজকে এই ঘটনা। আমরা যতটুকুনি মিডিয়ার সাহায্যে জেনেছি ততটুকুনি আপনার কাছে বললাম। পুলিশ এবং প্রশাসনকে সাধুবাদ জানাই। নির্মল ঘোষ, আমি একটু দুঃখিত, এতদিন খুলেআম ঘুরে বেড়াচ্ছিল কেন? আরজিকর কেসে নির্মল ঘোষ গ্রেফতার হয়েছে, আপনাদের দাবি ছিল। আপনারা সবাই জানেন সমস্ত পাপের মূলে উনি ছিলেন, সেজন্য ইনকোয়ারি চলছে। যেহেতু নতুন করে আবার যা যা নাম আসবে, যারা যুক্ত ছিলেন সবাই আসবেন। নির্মল ঘোষকে ডিফেন্ড করা, নির্মল ঘোষকে সমর্থন করা, এর কোন রকম কোনো প্রশ্ন নেই। উনি কি করেছেন না করেছেন, ওনাকে বা ওনার যারা আইনজীবী আছেন তাদের ব্যাপারটা দেখতে হবে। পানিহাটির মানুষের সাথে বছরের পর বছর যেভাবে প্রতারণা করে গেছে, পানিহাটির উন্নয়ন না করে শুধু নিজের স্বার্থের উন্নয়ন যে করার কথা ভেবে গেছিল, তাকে আজকে উড়িষ্যা থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুরো দলটা যে চোরেদের আকড়া ছিল, শিকড় থেকে উপরে ফেলে দেওয়া হবে বাংলা থেকে। বাংলার মানুষ আজকে মুক্তি পেল, আনন্দ পেল। আমাদের যে মূল দাবি ছিল বা যে মূল চিন্তা করছিলাম, অভয়া হত্যাকাণ্ডে যারা জড়িত আছে তারা অ্যারেস্ট হোক, তারা শাস্তি পাক। আমাদের প্রশ্ন 1 নম্বর, পানিহাটিতে কয়েক লক্ষ মানুষের বাস। পানিহাটিতে কোন মানুষ মারা গেলে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ 25 বছর পানিহাটির বিধায়ক ছিলেন, একটা উদাহরণ দিন যে কোনো মানুষের মৃত্যুতে তিনি শ্মশানে গিয়েছেন। এমনকি তার ভাই স্বপন ঘোষ মারা গিয়েছিলেন করোনাতে, তিনি তার নিজের ভাইয়ের মৃতদেহ দাহ করার জন্য শ্মশানে যাননি। তাহলে কেন তিনি আরজিকর হাসপাতালে ছুটে গিয়েছিলেন? কে তাকে ফোন করেছিল? আমরা অবাক হয়ে যাই যে সিবিআই তদন্ত, সেই তদন্ততে একটা সাধারণ মানুষ বলতে পারেন, একটা লেম্যান বলতে পারেন যে নির্মল ঘোষের ফোনে সেই দিন কারা কারা ফোন করেছিলেন, সেটাকে কোনো রকম তদন্ত করা হলো না, তাকে গ্রেপ্তার করা হলো না, কিচ্ছু করা হলো না। কিভাবে তার দেহটাকে বাড়ি থেকে তুলে নিয়ে আসলো বলুন তো? বাড়ি থেকে মৃতদেহ যখন শ্মশানে নিয়ে আসা হলো, শ্মশানে তখন তার মৃতদেহ পৌঁছানোর আগে ভোলা পাত্র নামে শ্মশানের যে কর্মী, তার কাছে খবর পৌঁছে গেল যে একটা ভিআইপি মৃতদেহ আসছে পানিহাটি মহাশ্মশানে। আচ্ছা আপনারা বলুন, যারা আমাদের খবর দেখছেন, কোনো মানুষ মরার পরে আর কেউ ভিআইপি থাকে? কেউ ভিআইপি থাকে? মারা গেছেন শ্মশানের নিয়ম অনুযায়ী যে কটা লাশ থাকে, সেই লাশের পেছনে মানে মৃতদেহের পেছনে আবার যে মৃতদেহ আসবে, একেবারে পরম্পরায় ক্রমিক সংখ্যা অনুসারে তাদের মৃতদেহগুলো দাহ করা হয়। এক্ষেত্রে যেটা করা হয়েছিল, একটি মৃতদেহ শ্মশানে তখন আগুনের লেলিহান শিখায় পুড়ছে, দুটো মৃতদেহ তখন লাইনে রয়েছে। 3 নম্বর অভয়ার মৃতদেহ, দুটো মৃতদেহ পোড়ানোর আগে তার মৃতদেহটা শ্মশানে দিয়ে দ্রুত মৃতদেহটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। কেন কেন পুড়িয়ে দেওয়া হয়েছে? আরেকটা খুব ভাইটাল প্রশ্ন, আপনারা জানেন যে শ্মশানে যে কোনো মানুষকে যখন দাহ করা হয়, তার পরিবারের থেকে শ্মশানের যে খরচ, সেই খরচ তার পরিবারের লোকেরা দেয়, এবং ঘাটের যে কাগজ তৈরি করা হয় সেই কাগজে পরিবারের লোকেরাই স্বাক্ষর করে।
যদি বেওয়ারিশ লাশ হয় সেক্ষেত্রে কাউন্সিলররা তারা নিজেরা সার্টিফিকেট দেয়, স্বাক্ষর করেন, টাকা মুকুব হয়, এই সমস্ত বিষয়গুলো থাকে। কিন্তু একজন চিকিৎসক যিনি দেশব্রতী হিসাবে দেশ সেবার জন্য নিজেকে ডাক্তার হিসাবে গড়ে তুলেছিলেন, তার মৃত্যুর পরে তার মৃতদেহ কেন বিনা পয়সায় পোড়ানো হয়েছিল এবং সেই টাকা দিয়েছিলেন সঞ্জীব মুখার্জি, কার কথায় জানতে চান আপনারা, আমরা জানাবো। শুধু তাই নয়, সেখানে যে স্বাক্ষর করা ঘাট স্লিপে, সেই ঘাট স্লিপে কিন্তু প্রতিবেশী কাকু সেজে এই সঞ্জীব মুখার্জি স্বাক্ষর করেছেন এবং মৃতদেহটি দ্রুত তার বাড়ি থেকে একদম পুলিশ স্কোয়াড দিয়ে নিয়ে এসেছিলেন বিধায়ক নির্মল ঘোষ এবং এই কাউন্সিলর তখন ছিলেন সোমনাথ দে, যিনি একজন কাঠমিস্ত্রি। সেই কাঠমিস্ত্রি পানিহাটির পুরপ্রধান হয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। আজকে নির্মল ঘোষকে গ্রেপ্তারের পরে আমরা দেখছি পানিহাটি জুড়ে ঢাক ঢোল নিয়ে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা। কেন? দীর্ঘ 25 বছর ধরে মানুষের ওপর যে নৃশংস অত্যাচার করেছেন, পুলিশকে ব্যবহার করে, ক্ষমতার অপব্যবহার করে যেভাবে মানুষকে জেলে ঢুকিয়েছেন, একের পর এক মানুষের সম্পত্তি লুট করেছেন, কারখানার জমি বিক্রি করেছেন, খেলার মাঠের প্রমোটিং করেছেন, মানুষ কিন্তু ভোলেননি। আজ যখন দেখলেন যে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে, মানুষের ভেতরে কিন্তু স্বতঃস্ফূর্ত ক্ষোভ দেখা গেল। আমাদের প্রতিবেদক তার বাড়িতেও গিয়েছিলেন, তার পরিবারের লোকের সাথে কথাবার্তা বলেছেন, সেগুলো তো অবশ্যই আপনাদেরকে আমরা দেখাচ্ছিও। এখানে আরেকটা প্রশ্ন আমরা তুলতে চাই, যারা ঘোলা এলাকায় থাকেন পানিহাটি বিধানসভার, 2019 থেকে 2024 ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই ঘোলা থানার আইসি ছিলেন বিশ্ববন্ধু চট্টরাজ, যিনি নির্মল ঘোষের সাথে হাত মিলিয়ে বহু নিরপরাধ মানুষকে এনডিপিএস কেস, ধর্ষণ কেস, পক্সো কেসে জেলে ঢুকিয়েছেন। আমরা হাতে তথ্য প্রমাণ নিয়ে কথা বলছি। আজকে ভাবুন নির্মল বাবু, আপনি 25 বছরের তৃণমূলের বিধায়ক ছিলেন পানিহাটির মানুষের পুজো করার কথা আপনাকে, কিন্তু আপনাকে পানিহাটির মানুষ কেন পুজো করলো না? আপনার জন্য। আপনি কাউকে ছাড়েননি, আপনি নিজে ভালো থাকার জন্য আপনার ছেলেকেও আপনি জেলে পাঠিয়েছিলেন। পানিহাটির মানুষের কাছে এখন একটা বিরাট প্রশ্ন হয়ে উঠেছে, যে প্রশ্নটা আমরা তুলছি, যে পানিহাটি পুরসভার 8 নম্বর ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর অনুপম দত্ত ওরফে ধলুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় বন্দুক সাটিয়ে গুলি করে তাকে খুন করা হয়েছিল। সেই খুনের ঘটনায় দুজনের যাবজ্জীবন সাজা হয়েছে। কিন্তু আমাদের এখানে প্রশ্ন, শুধু আমাদের নয়, পানিহাটির মানুষের প্রশ্ন, যে সেই খুনের মাস্টার মাইন্ড কে ছিলেন, নেপথ্যের কারিগর কে ছিলেন, কে ধলুকে ওইভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ দিয়ে গুলি চালিয়ে মার্ডার করলেন, কারা মার্ডার করে, কেন তারা হোগলা বনে লুকিয়ে থাকলেন, কেন তারা পালিয়ে গেলেন না, কে ছিলেন এর পেছনে, জানতে চায় পানিহাটির জনগণ। পানিহাটির জনগণকে জানানোর জন্য আমরা রয়েছি আদর্শ তিতুমির পত্রিকা। আমাদের একটাই কথা, কোনো বাবুদের কাছে আমাদের লেজুর বাঁধা নয়, আমরা মানুষের জন্য গলা তুলে কথা বলি। নির্মল বাবু যেখানেই যান না কেন, আপনি কিন্তু আদর্শ তিতুমির পত্রিকার ক্যামেরা কলম থেকে ছাড় পাবেন না। আমরা এরপরে তুলে ধরবো এই নির্মল ঘোষ গোবরডাঙ্গা রাজবাড়িতে যে ডাকাতির ঘটনা, সেই ডাকাতির ঘটনায় কিভাবে জড়িয়েছিলেন এবং তাকে কিভাবে সেই ডাকাতির কেস থেকে মুক্ত করেছিলেন তৎকালীন কংগ্রেসের দাপুটের নেতা পানিহাটির চিত্ত সরকার, এবং ক্ষমতায় আসার পরে কিভাবে চিত্ত সরকারের সমস্ত স্মৃতিগুলো মুছে দেওয়া হয়েছে, বিলুপ্ত করা হয়েছে, তার একদম জ্বলন্ত হাড়হিম করা তথ্য নিয়ে আসবো আমরা আদর্শ তিতুমির পত্রিকায়। আপনাদের যদি খবর ভালো লাগে, আপনারা যদি মনে করেন যে আমরা যা বলছি মানুষের জন্য বলছি, আপনারা যদি মনে করেন আমাদেরকে আশীর্বাদ করতে চান, আমাদের আশীর্বাদটা হলো একটাই, আমরা আপনাদের কাছে কোনো ধন দৌলত প্রার্থনা করি না, আমরা প্রার্থনা করি আমাদের এই খবরকে আপনারা ছড়িয়ে দিন চারিদিকে, মানুষের কাছে মানুষ জানুক যে একটা বিধায়কের কতটা নগ্ন রূপ হতে পারে। পানিহাটিতে যতজন রাজনৈতিক নেতা খুন হয়েছে, সেই খুনের বিচার কিন্তু এখনো হয়নি। আপনাদের মনে আছে তারা রাউত খুন হয়েছিলেন, বিবেক চ্যাটার্জি খুন হয়েছিলেন, গৌতম মুখার্জি খুন হয়েছিলেন, কোনো কেসের কিন্তু বিচার হয়নি। সব আসামিরা
ছাড়া পেয়ে গেছেন। আমরা পানিহাটির মানুষের কাছে আবেদন রাখব যে পানিহাটির সর্বস্তরের মানুষ জাগরুক হন এবং এই অন্যায়ের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। আর মনে রাখবেন, আমরা যারা আদর্শ তিতুমির পত্রিকার সাংবাদিক রয়েছি, আমাদের কিন্তু একটাই শপথ, কোনো অন্যায়, অবিচার, ভ্রষ্টাচার, ব্যভিচারের কাছে আত্মসমর্পণ নয়, সত্য প্রতিষ্ঠার জন্য আমাদের লড়াই। এই লড়াইয়ের পাশে যদি আপনারা থাকতে চান, অবশ্যই খবরটাকে ছড়িয়ে দেবেন। আর মনে রাখবেন, বিড়ালের গলায় যদি ঘন্টা না বাঁধতে পারেন, ঘন্টা বাঁধানোর জন্য আমাদেরকে ফোন করবেন, আমরা উপস্থিত হয়ে যাব। আজ এ পর্যন্ত ভালো থাকবেন, সকলকে আমাদের প্রণাম।